হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আইএস 10 ইভেন্ট আফটার রিপোর্টিং পিরিয়ড। এখানে আমরা দেখি একটা কোম্পানির আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফার্স্ট জানুয়ারি থেকে 31 ডিসেম্বর হইতে পারে, অথবা ফার্স্ট জুলাই থেকে 30 জুন হইতে পারে, অথবা ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ হইতে পারে। তো যেই পিরিয়ডের হোক, সেই পিরিয়ডের আমরা জানি একটা জেনারেলি 1 বছরের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়ে থাকে। 6 মাসেরও হতে পারে, 3 মাসেরও হতে পারে, সেটা ডিফারেন্ট। বাট জেনারেলি আমরা 1 বছরের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি। এটার অ্যাকাউন্টিং ইয়ার 1 বছর হয়। তো যেই স্টার্ট অফ রিপোর্টিং ডেটের স্টার্ট এবং রিপোর্টিং ডেটের এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট, এটা হলো যে এখানকার সকল ইভেন্টগুলো আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে কভার করতে হয়। আর যেসব ইভেন্টগুলো এটার পরে ঘটে, ফর এক্সাম্পল আমাদের 31 ডিসেম্বর যদি রিপোর্টিং ডেট হয়, তারপরে যদি কোনো ইভেন্ট ঘটে, সেক্ষেত্রে কোন ডেট পর্যন্ত আমার ইভেন্টগুলো এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কভার করবে। একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোর্ড মিটিংয়ে কি করা হয়, অথরাইজ করা হয়, যেটা এসজিএম এ পরবর্তীতে সাবসিকুয়েন্টলি এসজিএম এ কি করা হয়, এটাকে অথরাইজ করা হয় শেয়ার হোল্ডারদের দ্বারা। তো এখানে অথরাইজ ফর ইস্যু করার জন্য বোর্ড মিটিং যখনই এটাকে মিটিং এর মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর ডিসিশন করে, অ্যাপ্রুভ করে, সেই ডেট পর্যন্ত ইভেন্টগুলো আমাদের আইএস 10 কভার করে। সেই শেয়ার হোল্ডার এসজিএম পর্যন্ত, বোর্ড মিটিং থেকে এসজিএম পর্যন্ত যে ইভেন্টস গুলো, সেটা আইএস 10 কভার করে না। এটা হলো যে আমাদের টাইম ফ্রেম। অ্যাজ পার আইএস 10 অনুযায়ী আমাদের কোন কোন ইভেন্টগুলো কভার করবে এবং কোন কোন ইভেন্টগুলো কভার করবে না, সেটার একটা টাইম ফ্রেম। এরপরে আমরা যেটা দেখবো, ডিভিডেন্ড। ডিভিডেন্ড মূলত যদি রিপোর্টিং ডেটের ভিতরে হয়, তাহলে তো সেটা কভার করবে, লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে আমাকে, রিটেন আর্নিংস থেকে কমাতে হবে। কিন্তু রিপোর্টিং ডেটের পরে যদি ডিক্লেয়ার করা হয়, তাহলে ডিসক্লোজার দিতে হবে। এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন আমরা মূলত অ্যাকাউন্টিংটা প্রিপেয়ার করি গোয়িং কনসার্নের বেসিসে। আমরা আমাদের অ্যাসেটগুলোকে হিস্টোরিক্যাল কস্টে দেখাই। তারপর আমাদের আদার অ্যাসেটগুলোতে কারেন্ট এবং নন কারেন্ট এই জাতীয় ক্লাসিফিকেশনে আমরা কি করি, দেখাই। কিন্তু যদি আমার গোয়িং কনসার্নের থ্রেড আসে, ফর এক্সাম্পল এমন একটা ল দেশের ভিতর আমার রিপোর্টিং ডেটের পরে পাস হলো, যেটার কারণে আমার প্রোডাক্টটা লিগেলি আর ভায়াবল না, আমি আর এই প্রোডাক্টের বিজনেস করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, পুরো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এখন ব্রেকআপ বেসিসে তৈরি করতে হবে। তাহলে আমার অ্যাসেটগুলো আমরা হিস্টোরিক্যাল ভ্যালুতে রাখতে পারবো না, আমাদেরকে মার্কেট রিয়েলাইজ ভ্যালুতে রাখতে হবে। আমরা সকল অ্যাসেটগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে পারবো, নন কারেন্ট হিসেবে পারবো না। তাহলে এই যে আমার পুরো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা রেট্রোস্পেক্টিভলি কি কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে পুরোপুরি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ব্রেকআপ বেসিসে তৈরি করতে হচ্ছে। সেজন্য এটা একটা অ্যাডজাস্টিং ইভেন্ট। যদি সেটা ওই ইভেন্টটা আমার রিপোর্টিং ডেটের পরে ঘটলো, এটা একটা অ্যাডজাস্টিং ইভেন্ট। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আরো কিছু ইভেন্ট আছে যেগুলো আমার অ্যাডজাস্টিং ইভেন্ট। যেমন ইভেন্ট দ্যাট ইন্ডিকেট দ্যাট গোয়িং কনসার্ন, সেটা অলরেডি আমরা আলোচনা করছি। সেটেলমেন্ট আফটার রিপোর্টিং ডেট কোর্টস, ফর এক্সাম্পল রিপোর্টিং ডেটে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি বা আমি একটা নন কমপ্লায়েন্স অফ দ্য ল করছি, ঘটনাটা ঘটনাটা ঘটছে আমার রিপোর্টিং ডেটের ভিতর, কিন্তু সে রিলেটেড কোনো কোর্ট কেসে আমার এগেনস্টে কোনো পেনাল্টি যদি আসে, তাহলে সেটা কিন্তু অ্যাডজাস্টিং ইভেন্ট। তারপরে আমি আমার রিপোর্টিং ডেটে আমি কি করছি, আমার যে অ্যাসেট গুলো আছে, সেই অ্যাসেট গুলা সাবসিকুয়েন্টলি কি হয়েছে, ইম্পেয়ার্ড হয়েছে, এই জাতীয় কোনো তথ্য যদি পাই, তাহলে সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট। আমি রিপোর্টিং ডেটে বিক্রি করেছি কোনো কাস্টমারের কাছে, সেই কাস্টমার সাবসিকুয়েন্টলি ব্যাংকরাপ্ট কোড দ্বারা বা আদার কোনো ইনফরমেশন দ্বারা আমি জানতে পারছি যে আমি এই টাকাটা পাবো না, ব্যাংকরাপ্সি হয়েছে, তাহলে সেইটা আমার অ্যাডজাস্টিং ইভেন্ট। তারপরে আমি যে ইনভেন্টরি গুলো আমার কাছে আছে, অথবা যেগুলো আমি সাবসিকুয়েন্টলি বিক্রি করেছি, সেটার নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি আমার কস্ট থেকে কম হয়ে থাকে আইএস 2 অনুযায়ী, সেটাও আমার একটা অ্যাডজাস্টিং ইভেন্ট। যদি কোনো ফ্রড বা ইরর যদি আমার রিপোর্টিং ডেটের ভিতর হয়ে থাকে, সেটার যদি পরবর্তীতে আমরা কি করি, আবিষ্কার করি, পরবর্তীতে সেটা উঠে আসে, তাহলেও সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে নন অ্যাডজাস্টিং ইভেন্ট গুলা, এগুলো নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। যেমন এগুলোকে দেখতে মনে হবে যেন আমার জন্য একটা প্রভিশন নিতে হবে, কিন্তু আসলে এগুলোর জন্য কোনো প্রভিশন নিতে হবে না, জাস্ট ডিসক্লোজার দিলেই হবে। যেমন আমি আমার কোনো একটা বিজনেসকে আমি রিপোর্টিং ডেটের পরেই আমি সিদ্ধান্ত নিলাম যে বিজনেসটা আমি কি করব, ডিসপোজ করবো, একটা ইউনিট আমি বিক্রি করে দেব, আমি একটা সাবসিডিয়ারিকে বিক্রি করে দিব।
বা আমি অন্য কোনো একটা কোম্পানির সাথে আমি একটা অ্যামালগামেশনে যাচ্ছি, মার্জারে যাচ্ছি, বিজনেস কম্বিনেশন হচ্ছে, এই জাতীয় কোনো ঘোষণা যদি রিপোর্টিং ডেটের পরে আসে, কমিউনিকেশনটা যদি রিপোর্টিং ডেটের পরে হয়, তাহলে সেটা কি হবে না, অ্যাডজাস্টিং ইভেন্ট হবে না। যদি কোনো মনে করেন আমার দেশের বাইরে কোনো একটা ইনভেস্টমেন্ট আছে, অথবা আমার দেশের ভিতরে কোনো একটা ইনভেস্টমেন্ট আছে যেটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে দিয়েছে, এটার এগেনস্টে হয়তো বা আমি কিছু টাকা পাবো, যেটা আমার ক্যারিং ভ্যালু থেকে কম অথবা বেশি। এই জাতীয় কোনো যদি ইভেন্ট ঘটে, সে ডিসিশনটা যদি আমার রিপোর্টিং ডেটের পরে হয়, এটাও নন এক্সিস্টিং ইভেন্ট, বা এটা কি করতে হবে, ডিসক্লোজ করতে হবে। যদি রিপোর্টিং ডেটের পরে আগুনে লেগে অথবা বন্যায় অথবা অন্য কোনো কারণে যদি আমার কোনো একটা অ্যাসেট বা প্রোডাকশন প্রিমিসেস বা কোনো কিছু যদি আমার কি হয়, নষ্ট হয়, ঘটনাটা যদি মানে আমার রিপোর্টিং ডেটের পরে হয়, তাহলে কি ইভেন্ট, নন অ্যাডজাস্টিং ইভেন্ট। যদি ঘটনাটা আগে হয়, লসের লসের ক্যালকুলেশনটা যদি আমি পরে করি, তাহলে অ্যাডজাস্টিং ইভেন্ট। তাহলে ঘটনাটা যদি আমার রিপোর্টিং ডেটের পরে হয়, বাট অথরাইজ ফর ইস্যুর আগে হয়, তাহলে এটা কি কি ইভেন্ট, আমার জন্য সেটা একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। তারপরে আমি যদি মেজর রিস্ট্রাকচার যদি আমি ঘোষণা করি রিপোর্টিং ডেটের ভিতর, তাহলে সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট। আর যদি সেটা পরে রিস্ট্রাকচার প্ল্যানটা যদি আমি পরে ঘোষণা করি, তাহলে সেটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। নর্মাল অর্ডিনারি শেয়ার ট্রানজাকশন যদি হয়, আমি যদি শেয়ার ইস্যু করি, সেটাও নন অ্যাডজাস্টিং ইভেন্ট। তারপর অ্যাবনর্মালি লার্জ চেঞ্জেস আফটার দি রিপোর্টিং ডেট, অ্যাসেট প্রাইস অথবা ফরেন এক্সচেঞ্জ রেট। ফর এক্সাম্পল, আমি রিপোর্টিং ডেটে আমার যে ফরেন কারেন্সি ডোমিনেটেড অ্যাকাউন্ট রিসিভেবলস অথবা পেয়েবলস বা আদার কিছু আছে, সেগুলো তো আমরা জানি যে আমরা অ্যাজ পার আইএস 21 রিপোর্টিং ডেটে যে রেট থাকবে, সেই রেটে আমাদেরকে কি করতে হবে, ভ্যালু করতে হবে। কিন্তু রিপোর্টিং ডেটের পরে ফর এক্সাম্পল 120 টাকা ছিল, পরবর্তীতে বেড়ে অথবা কমে সেটা 115 টাকা হতে পারে বা 125 টাকা হতে পারে। যদি হয়ে যায়, সেক্ষেত্রে সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট না, বাট সেক্ষেত্রে কি পরিমাণ এক্সপোজার আছে, লস হবে বা কি পরিমাণ গেইন হবে, সেটা ডিসক্লোজ করতে হবে। এখানে চেঞ্জেস ইন ট্যাক্স রেট অথবা ট্যাক্স ল, এটাতে একটু বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। বাংলাদেশে কিন্তু আমরা জানি যেসব কোম্পানিগুলোর 31 মার্চ যাদের কি হয়ে যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যাদের রিপোর্টিং ডেট, তাদের কিন্তু ট্যাক্স রেট ফাইনাল হয় 30শে জুন। সে যদি 31 জুলাই এসে বা জুলাই এর পরে সে যদি সে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে যায়, তাহলে 31 মার্চের পরে তার লতে যদি ট্যাক্স রেট চেঞ্জ হয়, তার তাকে কিন্তু রিটার্ন জমা দিতে হবে ওই আপডেটেড রেটে। যেহেতু বাংলাদেশের ট্যাক্সটা একটা রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন আছে, তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর এই প্যারাটা বাংলাদেশ পার্সপেক্টিভে অ্যাপ্লিকেবল না। যদিও ট্যাক্সের লটা পরে অ্যাপ্রুভ হবে, বাংলাদেশের ট্যাক্স ইটসেলফ রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন এতদিন পর্যন্ত ছিল। যদিও লাস্ট গভর্নমেন্টের সময়ে আমরা লাস্ট ফাইন্যান্স সেক্টর যেটা জানছি, ট্যাক্স রেট এটা প্রসপেক্টিভলি ইমপ্লিকেশন হবে আগামী বছর থেকে বা এখন থেকে। যদি সেটা যদি এক্সিস্টিং নতুন গভর্নমেন্টে যদি সেম মেথোডোলজিতে থাকে, তাহলে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের এই লাইনটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। আদারওয়াইজ বাংলাদেশের জন্য এই লাইনটা প্রযোজ্য হবে না, বিকজ বাংলাদেশের ল ইটসেলফ হ্যাজ এ রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন। বাংলাদেশের মানুষ আগে আর্ন করে, পরবর্তীতে ট্যাক্স দেয়। ট্যাক্সের ল রেগুলেশন সব হয় পরে। এটা একটা বড় লিমিটেশন। সুতরাং এটা এখানে আমাদেরকে এটা মনে রাখতে হবে। তারপর মেজর কমিটমেন্ট অথবা গ্যারান্টি যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে সেটা ডিসক্লোজ করতে হবে, কিন্তু কোনো অ্যাডজাস্টিং ইভেন্ট না। মেজর লিটিগেশন যদি ইভেন্টটা যদি কি হয়, ফর এক্সাম্পল যদি অ্যাক্সিডেন্টটা বা যে ইভেন্টের নন কমপ্লায়েন্সটা যদি রিপোর্টিং ডেটের ভিতরে হয়, তাহলে অ্যাডজাস্টিং ইভেন্ট। বাট নন কমপ্লায়েন্সটা বা অ্যাক্সিডেন্টটা যদি রিপোর্টিং ডেটের পরে হয়, সেটা ডিসক্লোজ করতে হবে, বাট ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো প্রভিশন নিতে হবে না। এরপরে যদি আমরা দেখি, একটা ইয়ার কোশ্চেন আসছে নভেম্বর ডিসেম্বর 2016-তে এই টপিক্সের উপর। যদি আমরা দেখি যে সে হোসাইন লিমিটেড হ্যাজ রিনিউড দি আনলিমিটেড গ্যারান্টি given in respect of the bank overdraft of a company in which it holds significant investment। সে একটা কোম্পানিকে ব্যাংক গ্যারান্টি দিয়েছে। দি কোম্পানিজ ওভারড্রাফট অ্যামাউন্ট 3 লাখ টাকার ওভারড্রাফটের জন্য সে অ্যাজ এ গ্যারান্টর হিসেবে সে সিগনেচার করেছে। 1 নভেম্বর 2015, আমরা 30 সেপ্টেম্বর করতেছি, ইটস হ্যাজ এ নেট অ্যাসেট অফ 1 লাখ টাকা। তাহলে যেহেতু তার 3 লাখ টাকার গ্যারান্টির এগেনস্টে তার নেট অ্যাসেট আছে 1 লাখ, তাহলে ওভারড্রাফট তার অ্যাসেট ব্যাংক ওভারড্রাফট থেকে বেশি, সেজন্য তার কোনো রিস্ক নাই। এটা একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে জাস্ট ডিসক্লোজ করতে হবে, এটার জন্য কোনো প্রভিশন নিতে হবে না।
এটা ডিসক্লোজার লাগবে। তো এ ফরমার ডিরেক্টর হু ওয়াজ ডিসমিসড ফ্রম দি কোম্পানিজ সার্ভিস 1 সেপ্টেম্বর 2015, তাহলে আমরা আমাদের 30 সেপ্টেম্বর, তাহলে আমাদের রিপোর্টিং ডেটের ভিতরে ঘটনাটা ঘটছে। Outside his authority has given notice to his intention to claim substantial damage and loss of the position. Claim was received for টাকা 1,50,000 টাকা সে ক্লেম করছে। লিগ্যাল অ্যাডভাইজার সে বিলিভ করে যে এটা সেটেল হবে 1,00,000 টাকা দিয়ে। এখন দেখেন ওকে আমরা সাসপেন্ড করছি কত তারিখে? 1 সেপ্টেম্বর 2015 তারিখে। সে ক্লেম করছে 1 নভেম্বর 2015, তাহলে রিপোর্টিং ডেটের পরে করছে। ক্লেম যদিও পরে করছে, ওকে কিন্তু সাসপেন্ড করছি আমরা আমাদের রিপোর্টিং ডেটের ভিতরে, সেজন্য এটা একটা অ্যাডজাস্টিং ইভেন্ট। যেহেতু এখানে সেটেলমেন্ট অ্যামাউন্ট 1,00,000 টাকা, 1,00,000 টাকা আমাদেরকে প্রভিশন রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব আরেকটা কোশ্চেন। On 1st November 2015, the company sold its former head office Castlewood for টাকা 27 লাখ টাকা সে একটা তার হেড অফিসটা বিক্রি করে দিয়েছে, যেটা তার কোম্পানিতে বিক্রি করার কোনো ইন্টেনশনই তার রিপোর্টিং ডেটে ছিল না। সেটা বিক্রি করছে 15 নভেম্বর, তাহলে এটা রিপোর্টিং ডেটের পরে বিক্রি করছে। এটাও একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট, বাট এটারও একটা যে এটার ক্যারিং ভ্যালু ছিল 31 লাখ টাকা, এখন এটা বিক্রি করছে 27 লাখ টাকা। সুতরাং রিপোর্টিং ডেটে যেহেতু এটা ছিল সে এটা বিক্রি করবে না, সে বেসিসে সে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে এবং মানে রিপোর্টিং ডেটে তার কোনো বিক্রি করার ইন্টেনশন ছিল না। সুতরাং ওই ডেটে বসে সে যে বিক্রি করবে সেটা অ্যাজিউম করার কোনো কি ছিল না, কোনো ইন্ডিকেশনই ছিল না। সেজন্য এটা একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট, বাট এটা রিলেটেড যে লস হয়েছে সেটা ডিসক্লোজ করতে হবে। An overseas division of Hussain Limited was nationalized December 15. The overseas authorities have refused to pay any compensation. এটাও একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট, যেহেতু এটা ডিসেম্বর 2015 মানে আমার রিপোর্টিং ডেটের পরে গিয়ে ন্যাশনালাইজড করে ফেলছে গভর্নমেন্ট, এটাও সেজন্য এটা একটা কি নন অ্যাডজাস্টিং ইভেন্ট। সুতরাং আমরা যদি অ্যাডজাস্টিং ইভেন্ট এবং নন অ্যাডজাস্টিং ইভেন্টগুলো আগের স্লাইডগুলোতে যে আলোচনা করেছি আপনারা প্রয়োজন বোধে পজ করে এটুকুলো ক্লিয়ারলি যদি দেখে নেন, তাহলে এই রিলেটেড যেসব কোশ্চেনগুলো আমার পরীক্ষায় টেস্ট করা হবে আমরা ইজিলি কি করতে পারবো, আনসার করতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমার যে কোনো একটা ঘটনা সেটার যদি আমার রিপোর্টিং ডেটের ভিতরে ঘটে, এক্সেপশনাল কিছু ঘটনা ছাড়া, ফর এক্সাম্পল গোয়িং কনসার্ন থ্রেটটা ছাড়া, আদার মেজরিটি ঘটনা যদি আমার রিপোর্টিং ডেটের ভিতরে ঘটে থাকে, সেটা রিলেটেড কোনো ক্লেম বা কোনো আমি অ্যামাউন্ট রিসিভ করার ব্যাপার যদি থাকে, সেটার আপডেটটা যদি পরেও আসে সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট। আর যেসব ঘটনাগুলো আমার রিপোর্টিং ডেটের পরে ঘটবে এবং যেটা আমার রিপোর্টিং ডেটের যে ম্যানেজমেন্ট তারা কোনোভাবেই এই ঘটনার জন্য রেসপন্সিবল না। ফর এক্সাম্পল আমার রিপোর্টিং ডেটের পরে আগুন লাগছে, যদি রিপোর্টিং ডেটের ভিতরে আগুন লাগতো তাহলে আগুনের জন্য ইন্স্যুরেন্স কাভারেজ ছিল কিনা সেটার জন্য রিপোর্টিং ডেটের ভিতরে যারা ম্যানেজমেন্ট ছিল তারা রেসপন্সিবল। রিপোর্টিং ডেটের পরে যদি কোনো ঘটনা ঘটে সেটার জন্য রিপোর্টিং ডেটের ভিতরে যে ম্যানেজমেন্ট ছিল তারা রেসপন্সিবল না। সুতরাং এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস রেসপন্সিবিলিটি যে ম্যানেজমেন্টের তাকেই রেসপন্সিবল করার জন্য কোন কোন ইভেন্টগুলো ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী তার রেসপন্সিবিলিটিতে ম্যাচ করে সেটার সাথে ইনলাইন রেখে অ্যাডজাস্টিং এবং নন অ্যাডজাস্টিং ইভেন্টগুলোকে কি করা হয়েছে, সেপারেট করা হয়েছে। তো আপনি যদি কোনো একটা ইভেন্ট মানে আপনি নাও জানেন নাও মনে রাখেন, জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখেন যে এই ঘটনার জন্য রিপোর্টিং ডেটের ম্যানেজমেন্ট রেসপন্সিবল কিনা, অ্যাকসেপ্ট গোয়িং কনসার্ন রেসপন্সিবল কিনা। যদি রেসপন্সিবল হয় সেটা রিলেটেড ক্লেমটা যদি পরেও আসে বা সেটা রিলেটেড কোনো প্রভিশন রিলেটেড কোনো আপডেট আমি পরেও পাই, তাহলে সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে আমার এই যদি ব্যাড ডেপ্ট হয় সেটা কেন আমার অ্যাডজাস্টিং ইভেন্ট হবে। এখন আপনি রিপোর্টিং ডেটের ম্যানেজমেন্ট যদি আপনি বিক্রি করেন, আপনার কাস্টমারের ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস করা আপনার রেসপন্সিবিলিটি। সুতরাং আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করার সময় এটা এক্সপেক্টেড ক্রেডিট লসটা আপনি পারফেক্টলি অ্যাজিউম করতে পারেন নাই, সাবসিকুয়েন্টলি সেটা ব্যাংকরাপ্ট হয়েছে। ব্যাংকরাপ্টটা সাবসিকুয়েন্টলি হলেও আপনি যেহেতু রেভিনিউটা আপনার পিরিয়ডে রিকগনাইজ করছেন, সে রিলেটেড ব্যাড ডেপ্টটা বা হিটটাও আপনাকে নিতে হবে। সাবসিকুয়েন্ট
ম্যানেজমেন্ট এমডি সিএফও এটা রেসপন্সিবিলিটি নিবে না, হিটটা নিবে না, সেজন্য সেটা অ্যাডজাস্টিং ইভেন্ট। জাস্ট এই লজিকগুলো আপনারা মাথায় রাখবেন। আশা করি আপনারা পরীক্ষায় বা যে কোনো জায়গায় অ্যাডজাস্টিং ইভেন্ট এবং নন অ্যাডজাস্টিং ইভেন্টগুলো সেপারেট করা এবং এগুলার অ্যাডজাস্টমেন্ট অথবা ডিসক্লোজার রিকোয়ারমেন্টগুলো ইজিলি আপনারা কি করতে পারবেন, সলভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।